ঠিক সন্ধে নামার মুখে গ্রামের খোঁড়া ভৈরবী মন্দিরে পুজো দিতে এসেছিলেন মুখুজ্জে বাড়ির বাসন্তী পিসি। পিসির বয়স 50-এর কাছাকাছি, স্বামী সন্তান নিয়ে সুখের সংসার। পৃথুল ও মেদবহুল মুখে ঘাম তেলের মতো একটা আলগা তৃপ্তির জেল্লা সবসময় লেগে থাকে। নিত্যই মায়ের থানে পুজো দিতে আসেন তিনি। শনি আর মঙ্গলবারে ঘটাটা একটু বেশি হয়। তা হয় হোক, এই ভৈরবী মায়ের কৃপাতেই গঞ্জের বাজারে এত বড় চালকল আর দুখানা অয়েল মিল চলছে ওদের। কর্তা কাজকর্ম থেকে অবসর নিয়েছেন বছরখানেক হলো। এখন সবকিছু সামলায় নিতাই, চালাক চতুর ছেলে নিতাই। এই তো মাসখানেক হলো তার বিয়েও দিয়েছেন পিসি। মেয়ে বর্ধমানের, পাল্টি ঘর, ভারী লক্ষ্মীমন্ত বৌমা পেয়েছেন বাসন্তী পিসি। সেদিন তো সামন্ত কিন্নি গ্রামের গিন্নিদের মজলিসে সবার সামনে বলেই ফেললেন, মুখুজ্জে গিন্নির কপাল আছে গো, ভারী ভাগ্যি করে বউ পেয়েছে। ডিগ্রি পাস হলে কি হবে, বউয়ের স্বভাব চরিত্রের যেমন ঠান্ডা তেমনি কাজকর্মেও ভারী চটপটে। শুনে বুকে বাতাস লেগেছিল বাসন্তী পিসির। আহা, সুখ যেন ভিয়েনে বসানো কড়াইয়ের দুধের মতো উথলে উথলে পড়ছে। এইরকম রসে বসে রেখো মা, এইরকমই রেখো। আজ পূর্ণিমা, আকাশ জুড়ে মস্ত বগি থালার মতো চাঁদ উঠেছে। হেমন্তের বাতাসে বেশ শিরশিরে একটা ভাব। গ্রামের শেষে যোগেন চাকলাদারের বাড়ি, তারপরেই কালীর মাঠ, আর মাঠের পাশেই ভূষুণ্ডি কাকের আমলের বড় বটগাছটার নিচে এই ভৈরব কালীর মন্দির। তালদিঘির ভৈরব কালীর সুনাম আছে ভারী জাগ্রত দেবী বলে। দূর দূরান্ত থেকে লোকে পুজো দিতে আসে, আর আসবে নাই বা কেন? এই মন্দির নিয়ে বেশ ভয় ধরানো কাহিনীও যে আছে একটা। লোকে বলে এই মন্দির নাকি 300 বছরের ওপর পুরনো। মুর্শিদকুলি খাঁয়ের খাজাঞ্চি রায়রায়ণ রামভূষণ দে সরকারের আদেশে বানানো। কামাখ্যা থেকে বিখ্যাত অঘরী সাধক কালীগিরি তান্ত্রিককে আনা হয়েছিল মায়ের মূর্তি প্রতিষ্ঠার জন্য। প্রতিষ্ঠার দিন সরকার মশাইয়ের এক বিশ্বস্ত প্রজার অসাবধানতায় মায়ের ডান পায়ের বুড়ো আঙুলটা ভেঙে যায়। মায়ের পুজোয় বাধা, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। প্রতাপশালী রায়রায়ণ সেই হতভাগাকে কাটতেই চেয়েছিলেন বটে, কিন্তু হাতের কাছে চটজলদি একটা তলোয়ার বা সড়কি খুঁজে না পেয়ে শেষমেশ অনিচ্ছার সঙ্গেই সেই প্রজাকে সরালে কুত্তা দিয়ে খাওয়ানোর বিধান দেন। শোন, একে ধরে নিয়ে যা, একেবারে টুকরো টুকরো করে কেটে কুত্তা দিয়ে খাওয়াবি। নিয়ে যা আমার সামনে। কিন্তু তাতে বাদ সাধেন কালীগিরি তান্ত্রিক স্বয়ং। আরে থাম থাম, করিস কি রামভূষণ, ছেড়ে দে, ছেড়ে দে ওকে। তাতে রামভূষণ বেজায় মনক্ষুণ্ণ হয়েছিলেন। সচরাচর তিনি এইসব ক্ষেত্রে জ্যান্ত পুঁতে দিয়ে থাকেন। কুত্তা দিয়ে খাওয়ালে কষ্টটা কিছুটা কম হতো বলেই তাঁর ধারণা। তাছাড়া অবলা প্রাণীগুলো পেট পুড়ে খেতেও পারত, সে পুণ্যটার কথাও না ভাবলে চলবে কেন? তবে তার চেয়েও বড় কথা, খুঁতো মূর্তির নাকি পুজো দিতেন। গুরুদেব, খুঁতো মূর্তি যে পুজো দিতে নেই, পুজো হবে কি করে? কাল তোর মেয়ের পায়ের একটা আঙুল কাটা পড়লে তাকে কি ফেলে দিয়ে নতুন মেয়ে আনতিস নাকি রে? হ্যাঁ, মূর্তি তো শুধু সাধন ভজনের সুবিধে হবে বলে রে পাগল। যে বেটির পায়ের তলায় স্বয়ং মহাকাল শুয়ে আছেন, তার সবে কি যায় আসে? হ্যাঁ, কিন্তু গুরুদেব, এতে করে যদি সেবায়েত বা গ্রামের অমঙ্গল হয়? কথাটা কালীগিরি তান্ত্রিককে ভাবিয়েছিল ঠিকই, তা নইলে তিনি সেই রাতেই শ্মশান থেকে এক চণ্ডালের শব এনে তন্ত্রমতে সব সাধনায় বসবেন কেন? কালীগিরি তান্ত্রিক শ্মশান সিদ্ধাই ছিলেন। ভোর হওয়ার আগেই লোকচক্ষুর অগোচরে সেই চণ্ডালের 2টি হাতের আর 2টি পায়ের হাড় দিয়ে মন্দির আর গ্রামের চৌদিক ঘিরে ভূমিবন্ধন করে যান তিনি। সেই থেকেই তালদিঘির কালী ঠাকুর খোঁড়া ভৈরবী বলে প্রসিদ্ধ। তালদিঘি গ্রামের লোকে জানে, যতদিন ভৈরবী মা আছেন ততদিন মায়ের আশীর্বাদে তালদিঘির ওপর বড় কোনো অপঘাত আসতে পারে না।
ভারী মন দিয়ে পুজো দিচ্ছিলেন বাসন্তী পিসি। ভক্তিতে মনটা ভরে উঠছিল তাঁর। এইরকম রসে বসে রেখো মা, এইরকমই রেখো। সবই তো হলো মা, এবার একটা কোলজোড়া নাতি দাও মা। যাওয়ার আগে যেন বংশের প্রদীপ দেখে যেতে পারি মা। সামনেই কালী পুজোয় সোনার নদ দেবো মা। মা গো, দেখো মা। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী। মা গো। আরতি করার সময় প্রদীপটা যেই না ভৈরবী মূর্তির মুখের সামনে এনেছেন, সেদিকে এক ঝলক তাকিয়েই মুহূর্ত খানেক স্তম্ভিত হয়ে রইলেন তিনি। আর তারপরই দরাম করে পড়ে মূর্ছা গেলেন গাঁয়ের মুখুজ্জে বাড়ির দাপুটে গিন্নি বাসন্তী রানী মুখুজ্জে। মন্দিরের সেবায় যোগেন ভট্টাচার্য মশাই তখন মন্দিরের বাইরে লাল সিমেন্ট দিয়ে বাঁধানো তেলতেলে রোয়াকে বসে পুজো দিতে আসা আরও জনা কয়েক পুরুষ ও মহিলাকে কৌশিকী অমাবস্যায় মহাভৈরবী কালী পুজোর মাহাত্ম্য বোঝাচ্ছিলেন। অন্তত 4টে পুজো বা যজ্ঞ পাকড়াও করে ফেলেছিলেন প্রায়। মাস দুয়েকের জন্য বাংলার চাটের বন্দোবস্ত হাতে প্রায় আশি করছে, আর তার মধ্যেই এই কাণ্ড। মন্দিরের ভেতর ছুটে যেতে দেরি হয়নি কারোরই। লোকে প্রথমে ভেবেছিল মুখুজ্জে গিন্নির ফিটের ব্যামোটা বোধহয় ফিরে এসেছে, কিন্তু গ্রামের মহিলারা যখন মুখুজ্জে গিন্নির বিশাল শরীরখানি ঘিরে জলের ছিটে আর হাওয়া দিতে ব্যস্ত, তখন যোগেন ভট্টাচার্য কাঁপতে কাঁপতে ভৈরব মূর্তির দিকে ডান হাতের তর্জনী তুলে বললেন, এ কি, এই যে মহা সর্বনাশ! মায়ের কোপ দৃষ্টি জেগেছে রে। তখন সমবেত লোকেদের নজর ঘুরে যায় মূর্তির দিকে, আর তারপরই লোকজন ভয়ে আর আতঙ্কে একেবারে কাঠ হয়ে যায়। সেই রাতেই প্রবল ঝড় ধেয়ে আসে তালদিঘির ওপর, আর খোঁড়া ভৈরবীর মাঠের উত্তর দিকের প্রাচীন বটগাছটা পড়ে যায় উপরে। কেউ যদি সেই গাছের গুঁড়ির দিকের মাটি আর শিকড় সরিয়ে দেখত, তাহলে একটা ঝুরঝুরে উড়ুর হাড় তার নজর এড়াতো না নিশ্চয়ই। নমস্কার, আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ শুনবেন অভিক সরকারের গল্প খোঁড়া ভৈরবীর মাঠ। অভিক সরকার জন্ম 1 জুন 1979 সালে। তার লেখালেখি শুরু আন্তর্জাল ও বিভিন্ন ব্লগে। ইতিপূর্বেই আমাদের চ্যানেলে আপনারা শুনেছেন তাঁর লেখা বেশ কিছু গল্প উপন্যাস। তার মধ্যে যেমন শুনেছেন কালিয়া মাসান, নিতাই চরণের ঘড়ি, মিত্তির বাড়ির গুপ্তধনের মতো গল্প। অন্যদিকে তেমনই শুনেছেন প্রফেসর চিন্তাহরণ মুখার্জি সিরিজের 5টি গল্প। আপনাদের সুবিধার্থে সমগ্র প্লে লিস্টটির লিঙ্ক দেওয়া থাকবে আমাদের কমেন্ট সেকশনের পিন কমেন্টে। আমাদের আজকের নিবেদন খোঁড়া ভৈরবীর মাঠ গল্পটি প্রথম প্রকাশিত হয় নবকল্লোল পৌষ 2018 এই সংখ্যায়। আমরা গল্পটি নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত খোঁড়া ভৈরবীর মাঠ এই বইটি থেকে। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের বিশেষ নিবেদন অভিক সরকারের খোঁড়া ভৈরবীর মাঠ। গ্রামে ঢোকার সময়ই একটা কিছু টের পাচ্ছিল দনু ওরফে দনুজ দমন সেনাপতি। হপ্তা দুয়েক হলো ওই তালদিঘি উচ্চ মাধ্যমিক বিদ্যায়তনের সায়েন্সের টিচার হিসেবে জয়েন করেছে সে। কলকাতা শহর ছেড়ে এই গণ্ডগ্রামের দিকে চাকরি করতে আসার খুব একটা ইচ্ছে ছিল না দনুর। এসএসসির পরীক্ষাটা দিয়ে এদিক ওদিক প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরির চেষ্টাই করছিল সে, কিন্তু দু একটা ইন্টারভিউ দিয়ে দনু দ্রুতই বুঝে যায় যে চাকরির বাজারের হাল সে যতটা ভেবেছিল তার থেকেও খারাপ, খুবই খারাপ। বৌদিও এদিকে ঠারে ঠোরে ইঙ্গিত দিচ্ছিল যে দাদার সংসারে বেশি দিন গলগ্রহ হয়ে থাকলে এখনো যে ডিমটা দুধটা জুটছে সেটা ভবিষ্যতে নাও জুটতে পারে। ফলে বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ার মতো এই স্কুল মাস্টারির চাকরিটা পেয়ে আর দুবার ভাবেনি তনু। গত দুদিন গ্রামে ছিল না দনু। সপ্তাহান্তের ছুটিতে কলকাতায় গিয়েছিল দাদা বৌদির সঙ্গে দেখা করতে। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মেরে দৌড় ঝাঁপ করে শেষ পর্যন্ত সে যখন স্টেশনে পৌঁছয়,
তখন 8:40 লোকাল ছেড়ে দিয়েছে, ফলে সে লাস্ট ট্রেনটা ধরতে বাধ্য হয়। স্টেশন থেকে একটা টোটো ধরেছে দনু, বরাবরই যেমন ধরে। সারা স্টেশন চত্বর ফাঁকা দেখেও তেমন কিছু মনে হয়নি, কিন্তু টোটোটা যখন ভেতরে ঢোকার বদলে গ্রামের বাইরেই তাকে নামিয়ে দিল, তখনই খটকাটা লাগে তার। এখন রেতের বেলা গাঁয়ে ঢুকতে পারবো নি, বাবু মানা করে দিয়েছে। তা আগের হপ্তাতেই তো আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে এলি, আজ কি হলো? কি তোদের মতিগতি বুঝি না। সেসব বলতে পারবো নি বাবু, বলা বারণ। এই তো একটুখান রাস্তা, হাঁটি হাঁটি চইলা যানক্ষণ। টর্চ আনিছেন? টর্চ আনতে যাবো কেন খামোকা? আগে যদি জানতাম এই সমস্ত ফালতু বাহানা মারবি তাহলে ব্যবস্থা করতাম সেই বুঝে। যত সব ঝামেলা। হাঁটা দিতে যাচ্ছিল দনু, এমন সময় মফিজুল একখানা ছোট টর্চ হাতে ধরিয়ে দেয় ওর। বাবু টর্চটা নিয়েন। শুনুন বাবু, বলছি ওই বাড়ির ভিতরেই ঢুকবার আগে টর্চ খান নেবাবেন না বাবু। হ্যাঁ, আর ওই পেছন ভাগ থেকে কেউ ডাকলি পরই খবরদার ফিরে তাকাইন না কিন্তু। আল্লাহর নাম করতে করতে মানে ওই রামের নাম নীতি নীতি চইলা যাবেন। আর টর্চ খান কাল বাজার করতে আসবেন যখন, তখন ওই সাধনের মুদিখানায় দিয়া দিয়েন, আমি নিয়ে নেবো খনি। হ্যাঁ, চলি আমি, সাবধানে যাই। বলে আর দাঁড়ায় না মফিজুল, টোটোখানা ঘুরিয়ে সেখান থেকে যেন প্রায় পালিয়ে যায়। রাস্তা দিয়ে আস্তে আস্তেই একটা পচা আষ্টে গন্ধ টের পাচ্ছিল দনু, তার সঙ্গে পাথর চাপা নৈশব্দ। আবার কিসের গন্ধ? কেমন আসছে একটা। এটা তো আগে এরকম কখনো মানে। গ্রামের রাস্তা এমনিতে একটু নির্জন থাকে, তার উপর শীতের রাত, কিন্তু তা সত্ত্বেও চারিদিক এত চুপচাপ কখনো দেখেনি সে। রোজই রাতে প্রায় খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরোয় দনু। তখন হাট ফেরতা চাষিদের দল থাকে রাস্তায়, থাকে সাইকেলের সামনের রডে মেয়ে বসিয়ে ঘুরতে বেরোনো বখাটে ছোঁড়াদের দল। এছাড়াও শহর থেকে রাতের ট্রেনে আসা অনেকের সঙ্গেই দেখা হয়ে যায় তার। আজ তবে সবকিছু এত চুপচাপ কেন? দুদিন আগেই পূর্ণিমা গেছে, আকাশে দ্বিতীয়ার চাঁদ অল্প একটু মেঘও করেছে। আবছা আলো ছায়ায় সামনে পড়ে থাকা কালো ফিতের মতো সরু রাস্তাটাকে সাপের খোলসের মতো লাগছিল দনুর। যেখানে টোটো তাকে নামিয়ে দিয়ে গেছে সেখান থেকে তার বাড়ি বেশ খানিকটা রাস্তা। যেতে যেতে খেয়াল করে সে, চারিপাশে একটুও শব্দ নেই কোথাও। মানুষজন বা নেড়ি কুকুর কারো পাত্তা নেই, এমনকি গাছের পাতা অবধি নড়ছে না। শুধু চারিদিকে আলগা অভিশাপের মতো লেগে আছে কটু আঁশটে গন্ধটা। আরও কি যেন একটা নেই, ভাবছিল তনু, তাই এত অস্বস্তি হচ্ছে আজ। একটু পরে সেটা খেয়াল করতে তার হাঁটাটা আরো আস্তে হয়ে এলো। ঝিঁঝির ডাক, একটা ঝিঁঝি পোকাও ডাকছে না আজ। গ্রামে আসাই স্তক এই 2 সপ্তাহে এমন একটা রাতও যায়নি যখন এই বিপুল শব্দ ব্রহ্মতালা লাগায়নি তার কানে। আজকাল তার অনেকটা অভ্যাস হয়ে গেছে শব্দটা, তাই এই চুপচাপ থাকাটা কেমন যেন অশরীরই লাগলো তার। দনুর মনে হচ্ছিল এই চুপ জোছনার রাত যেন ভারী পাথরের মতো তার বুকে চেপে বসেছে। শীতের রাতেও একটু ঘেমে উঠছিল দনু। হাঁটার বেগটা বাড়িয়ে দিল সে। সামনে তেমাথার মোড় থেকে একটা রাস্তা বেঁকে গেছে ডান দিকে। সেই রাস্তা দিয়ে একটু এগোলেই গ্রামের পাশের বড় বাঁশ বনটা। তার গা দিয়ে একটা শর্টকাট আছে দনুর বাড়ির দিকে যাওয়ার। রাস্তাটা খোঁড়া ভৈরবীর মাঠের ধার ঘেঁষে। সেই রাস্তাটাই ধরল দনু, একটু তাড়াতাড়ি হবে। আর এক মুহূর্ত খোলা জায়গায় থাকতে চাইছিল না সে। বাঁশবনের মাঝামাঝি এসেছে, এমন সময় সেই পচাটে গন্ধটা যেন
হঠাৎ করে বেড়ে উঠে এক ঝলক দমকা হাওয়ার মতোই ঝাপটে গেল তার চোখে মুখে। প্যান্টের পকেট থেকে রুমালটা বার করে নাকে দিতে যাবে এমন সময় বাঁদিকে কি যেন একটা আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে গেল সে। ওটা আবার কি? ঝোপের আড়ালে কি ওটা? ওই যে নড়াচড়া করছে। মাথা নিচু করে হাতের পাতাটা কপালের উপর ধরে ঠাউর করার চেষ্টা করল সে। মুরলিদের বাড়ির গেলে গাইটা না? এখানে বসে আছে কেন এত রাতে? গোয়ালে নিয়ে যায়নি কেউ? সন্তর্পণে বাঁশ বাগানে ঢুকল তনু। বুকটা দুরু দুরু করছিল তার। একটু এগিয়েও থমকে গেল সে, কারণ সে স্পষ্ট দেখতে পেল যে গরুটা আসলে বসে নেই, শুয়ে আছে। আর যেভাবে ঘাড় কাত করে শুয়ে আছে তাতে বোঝা যায় যে তার গলাটা মুছড়ে দিয়েছে কেউ। একটা হাড় চিবোনোর মড়মড় আওয়াজ কানে এলো তার। আর মরা গরুটার পাশে কালো ছায়ার মতো কি ওটা? জলজলে চোখ। ঠিক সেই সময় মেঘ সরে গিয়ে এক টুকরো চাঁদের আলো যেন বজ্রপাতের মতোই আছড়ে পড়ল তার গায়ে। আর কিছু নেই। বাথরুমে ঢুকে বেসিন ধরে আয়নার সামনে দাঁড়িয়েছিল শামু। শামু মানে এবারই নতুন বউ শাম্ভবী। বাথরুমে বউয়ের জন্য একটা বাহারি ওয়াশ বেসিন বসিয়ে দিয়েছে নিতাই। তার উপরে একটা ছোট আয়নাও লাগিয়ে দিয়েছে। ঝটপট মুখে চোখে জল দিয়ে উত্তেজনাটা একটু কমাবার চেষ্টা করছিল শামু। হাতে লেগে থাকা শাশুড়ি মায়ের রক্তটা শুধু একবার জিভের ডগায় ঠেকায় সে। আহ, কি স্বাদ! বাথরুমের বাইরে থেকে দরজায় টোকা দেয় পিস্তুত ননদ শ্যামলী। ও বৌদি, একবার এসো না, ডাক্তারবাবু কি সব বলবেন বলে ডাকছেন তোমাকে। যাই। বাসন্তী পিসি চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিলেন বিছানায়। মাথায় মস্ত বড় ব্যান্ডেজ। পড়ে গিয়ে অনেকটা কেটে গেছে মাথায়। পাশে ভিড় করে আছেন গ্রামের ছোট বড় গিন্নিদের দল। ডাক্তারবাবু গম্ভীর মুখে প্রেশার মাপছিলেন বাসন্তী পিসির। আশেপাশের মহিলাদের মুখে উদ্বেগ ছাপিয়েও যেটা ফুটে উঠছিল সেটার নাম ভয়। হাড় কাঁপানো ভয়। সত্যি দেখেছিস তুই? সামন্তদের বড় গিন্নি ফিসফিস করে প্রশ্নটা করেন পাশে দাঁড়িয়ে থাকা নির্মলাকে। নির্মলা হলো ঘোষেদের ছোট মেয়ে। হ্যাঁ গো পিসি, স্পষ্ট দেখলুম মায়ের জিভটা লাল, টকটকে লাল, রক্ত গড়িয়ে পড়ছে যেন। না না, বাচ্চা মেয়ে। কি দেখেছিস? ও, আমি বলে বাচ্চা মেয়ে? আর টাউন মশাই দেখলো, নপাড়ার দোক্তা দিদা দেখলো, নারায়ণদের বড় জাটা দেখলো, বাচ্চু কাকু দেখলো, সেগুলো কিছু নয় না? কান খাড়া করে এই কথোপকথন শুনছিল শামু। আর ক্রমশই তার কৌতূহল চাগার দিয়ে উঠছিল। শাশুড়ি মাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা স্তব একটা ফিসফিস চলছে খেয়াল করেছে সে। নিতাইয়ের মুখটাও গম্ভীর। বাইরের বৈঠকখানায় শ্বশুরমশাই আর গাঁয়ের গণ্যমান্য লোকেরা বসে মিটিং করছেন। খুব সাংঘাতিক কিছু ঘটেছে নাকি? প্রবল কৌতূহলে উসখুস করছিল সে। অথচ নতুন বউয়ের পক্ষে আগ বাড়িয়ে কৌতূহল প্রকাশ করাটাও ভালো দেখায় না। কিন্তু মায়ের জিভে রক্ত দেখলে কি হবে গো পিসি? সে কি রে, কালীগিরি তান্ত্রিকের এই গ্রাম বন্ধনের কথা শুনিসনি তুই? কালীগিরি তান্ত্রিক যে বলে গেছিল ওই খুঁতো ভৈরবীর পুজো করে যাতে গ্রামের কোনো অনিষ্ট না হয়, তাই সে নাকি মন্তর দিয়ে গ্রাম বেঁধে দিয়ে যাচ্ছে। যে রাতে মায়ের প্রতিষ্ঠা হয় সে রাতেই শ্মশান থেকে একটা ডোমনা বাগদিকার মরা এনে তাকে তন্তর মন্তর করে সেই মরার হাত দুটো আর পা দুটো, এই চারটে হাড় গ্রামের চার কোনায় পুঁতে বাঁধন দিয়ে দেয়। কিন্তু কালীতান্ত্রিকেও বলে গেছিল যে তার মন্তরের জোর মাত্র 300 বছর। তারপর কি হবে? তারপর কি হবে জানতে চাইছিস মেয়ে? থুথুরে গলায় বলে ওঠেন এক বৃদ্ধা। এতক্ষণ এক কোনায় একটা মোড়াতে নির্জীব হয়ে বসেছিলেন তিনি। কথার মাঝে ডাক্তার ওষুধপত্র দিয়ে গেলেন।
শোনো বৌমা, ওষুধপত্র আমি এই লিখে দিয়েছি, নিতাইকে বাজারে পাঠিয়ে একটু আনিয়ে নিও। আর রাত্রিরে 1 বাটি গরম দুধ দেবে। আর কিছু দেওয়ার দরকার নেই, আজ থাকুক। প্রেশারটা একটু কম দেখলুম। আর ওই কম্পাউন্ডারকে আমি পাঠিয়ে দেব কাল পরশু করে, ওই ড্রেসিংটা করে দিয়ে যাবে। আজ তাহলে আমি উঠি মা। এইবার হাল ধরেন ঈদের মধ্যে যিনি বয়স্কতম, মণ্ডলদের সেই ঠান বুড়ি, যে প্রজার অসাবধানতায় তালদিঘির ভৈরবীর নাম খোঁড়া ভৈরবী। তিনি সেই মণ্ডলদেরই পূর্বপুরুষ। ফলে পুরো ঘটনার খুঁটিনাটি বংশ পরম্পরায় তাঁর জানা। ডোম্বা বাগদি নয় রে মেয়ে, কালীতান্ত্রিক যার মরা নিয়ে তুপ করেছিল তার নাম ছিল রামাই। সেকালে নাকি নাম করা ডাকাত ছিল সে। তার ভয়ে এই পরগনা থরথর করে কাঁপত। কালীতান্ত্রিক বলে গেছিল যে 300 বছর পর এই বাঁধনের জোর নাকি আস্তে আস্তে ফুরিয়ে যাবে। তখন নাকি ঠিক এক পূর্ণিমে থেকে পরের অমাবস্যার মধ্যে ওই 4টে হাড়ি এক এক করে মাটির ওপর উঠে আসবে। কি করে বুঝবো জোর ফুরিয়ে এসেছে কিনা? কালীগিরি তান্ত্রিক বলে গেছিল, যে রাতে মায়ের জিভে আপনা আপনি রক্ত দেখা যাবে, জানবি যে সেদিন থেকেই এই চণ্ডাল বন্ধনের জোর শেষ। মায়ের জিভে রক্ত আসা মানে মা বলি চাইছেন। সে রাতেই মাটির ওপর উঠে আসবে প্রথম হাড়। তারপর যে রামাই ডাকাতের হাড় নিয়ে তন্তর করেছিল কালীতান্ত্রিক, সে নাকি সেই রাতেই নরক থেকে জেগে উঠে ফের ফিরে আসবে তালদিঘিতে। সে ফিরে আসবে পিশাচ হয়ে। তারপর এক এক করে গায়ে সবার রক্ত মাংস চুষে খাবে সেই দানু। এক একটা করে মন্তরের হাড় উঠে আসবে, আর সেই পিশাচের গায়ে 2 বল আসবে। আর যেদিন শেষ হাড়টা উঠে আসবে সেদিন কি ঠান্দি? সেই দিন এই তালদিঘিতে বাপ পিতেমোর ভিটিতে পিদিম জ্বালানোর জন্য কোনো লোক থাকবে না রে মেয়ে। সেই 15 দিনের পর নাকি এই গায়ে শুধু কুকুর আর শকুন ছাড়া কোনো প্রাণী দেখা যাবে না। ডাক্তারবাবু বেরিয়ে যাওয়ার ঘণ্টা 4 পর ডাক্তারবাবুর খোঁজে মুখুজ্জে বাড়িতে লোক আসে। তিনি নাকি বাড়ি ফেরেননি তখনও। অনেক খোঁজাখুঁজির পর পরের দিন ভোরবেলা নাগাদ ডাক্তারবাবুর পাত্তা পাওয়া যায় কালীর মাঠের উত্তর পশ্চিম কোণে। অবশ্য ডাক্তারবাবু নয়, ডাক্তারবাবুর বডি পাওয়া গেল বললেই ঠিক হয়। আর তার কোমর থেকে নিচের অংশটা বেপাত্তা। দেখলে মনে হয় কেউ যেন খেয়ে গেছে। যেদিন সকালে ডাক্তারবাবুর আধ খাওয়া শরীরটা পাওয়া যায়, সেই দিনই রাতে একটা অদ্ভুত আওয়াজে দাসপাড়ার মালতীর ঘুমটা ভেঙে গিয়েছিল হঠাৎ করে। খানিকক্ষণ কান পেতে রাখার পর তার ঠাউর হয় যে আওয়াজটা আসছে তাদের গোয়াল ঘর থেকে। এদিকার গাঁয়েগঞ্জে হামেশাই রাত বিরেতে বুড়ো ভাম বা বন বিড়াল হানা দেয়, অথবা সাপখোপও হতে পারে। মোটমাট গোয়াল ঘরে কিছু তো একটা ঢুকেছে। এই ভেবে ঘরের কোণে রাখা ঠেঁটো বাঁশের টুকরোটা এক হাতে, আর এক হাতে কেরোসিনের কুপিটা ধরে গোয়াল ঘরের দিকে রওনা দেয় সে। পরের দিন শুধু চুটকি পড়া পায়ের আঙুল আর কয়েকটা হাড়গোড় পাওয়া গিয়েছিল মালতীর। পাওয়া গিয়েছিল বাঁশবনের দক্ষিণ কোণে। আর সেই দিন থেকে লোকজনের মনে ভয়টা পাকাপোক্তভাবে গেড়ে বসতে থাকে।
সত্যি সত্যি রামাই ডাকাত ফিরে এলো নাকি পিশাচ হয়ে? আরে ও গোকুল, কই গেলা? আছি কাকা। সুবল কই? এই তো আমাগো বাঁ পাশে। ওই যে জগন্নাথ, সারা শব্দ নাই। আছি কাকা। এই কুয়াশায় আশেপাশে কিছু ঠাহর হয় না যে। এদিকে মাচান গোপীনাথের হাট থেকে ফিরছিল গোকুল, সুবল, জগন্নাথ সহ জনা ছয়েক লোক। রাস্তা এত অন্ধকার যে মনসুর মিয়া গাড়ি চালাচ্ছে কিনা বোঝা ভার। ও মনসুর মিয়া, বলি গাড়ি চালাবে না দুইখান কথাও কইবে? বুঝলাম মিয়া, কাল বাজারে তোমার পোলাটার লগে কথা হইল গিয়া। শ্যামরার কথা গুলান ভারী মিষ্ট, সবত শিখছে খুব। তাহলে টোটো চালাইতে কও কেন? গঞ্জের বাজারে একখানা দোকান দিতে কও না পোলারে। আমি তো এখনো আসি নাকি? বার কয়েক ডাক দিলেও জবাব দেয় না মনসুর মিয়া। এক মনে গাড়ি চালাতে থাকে। চারিদিকে যা আবহাওয়া, তাতে এই গোপ্পে লোকটাও থুম মেরে গেছে মনে হয়। রাস্তায় মনসুরের গাড়িটা খুব বেগরবাই করছিল। সেই যে গাড়ি সারিয়ে টারিয়ে তারপর পাশের জঙ্গলে পেচ্ছাপ করতে গেছিল লোকটা, তারপর ফিরে আসার পর থেকেই কেমন যেন থুম মেরে গেছে সে। চোখ দুটো সামান্য লাল, কারোর সঙ্গে কথা বলছে না। কাঁধ দুটো সামান্য উঁচু হয়ে আছে। আরে ও মিয়া, কথা কও না কেন? সমাদ্দার মশাইয়ের আবার ডাকে সামান্য একটা অদ্ভুত আওয়াজ করে সে। আর ঠিক সেই সময় একটা মাংস পচা গন্ধ যেন মাছ ধরা জালের মতোই ঝাঁপিয়ে পড়ল সবার উপর। খোঁড়া ভৈরবীর মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় মনসুর মিয়ার ভ্যানটা যেন হঠাৎ করেই ফির একটা হিঁচকি তুলে থেমে যায়। সবার আগে লাফ দিয়ে নামেন কার্তিক সমাদ্দার। নেমে কিছু একটা বলতে যাচ্ছিলেন সমাদ্দার মশাই। কাঁপা কাঁপা হাতে তার মুখটা চেপে ধরে সুবল। একটু অবাক হয়ে পাশে তাকান সমাদ্দার মশাই। জগন্নাথ বাচ্চা ছেলে, সে তখন গোকুলকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছে। আকাশে পঞ্চমীর বাঁকা চাঁদ, তার ম্লান আলোয় বাঁশবনের ছায়া পড়েছে রাস্তার ওপর। সেই আলোয় কার্তিক সমাদ্দার দেখলেন যে মনসুর মিয়া ভেবে যার গাড়িতে এতক্ষণ চড়ে এসেছেন, তার কাঁধ দুটো আরো উঁচু হয়ে উঠেছে, শরীরটা দুনো হয়ে উঠেছে, আর দুটো বেড়ে গেছে প্রায় 1.5 গুণ। মুখের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে দুটো কুকুরের দাঁত, আর একটা পচা গন্ধে তাঁদের বমি উঠে আসবার জোগাড়। এইবার আস্তে আস্তে বাঁদিকে ঘাটটা ঘোরালো সেই প্রাণীটা। না, ভুল হলো, শুধু ঘাটটা ঘুরল তার, আর হাত দুটো কাঁধ থেকেই যেন উল্টে গেল। টকটকে লাল চোখ দুটো দিয়ে একবার যেন প্রাণ ভয়ে ভীত কয়েকটা লোককে দেখে নিল সে। তারপর সামনের লোকটাকে বাঁ হাত দিয়ে খপ করে ধরে মাটির উপর হাত তুলে খানিকক্ষণ দেখল। তারপর ঠিক যেভাবে বাচ্চারা খেলনা পুতুলের মাথাটা খুলে ফেলে, ঠিক সেইভাবে ডান হাতটা দিয়ে তার মুন্ডুটা ছিঁড়ে আনলো এক টানে। বাকিরা দাঁড়াবার সাহস পায়নি, পিছন বাকি ফিরে দৌড় দেয়। শুধু দৌড়াতে গিয়ে পড়ে যান সমাদ্দার মশাই। দরজা বন্ধ করে বসেছিল রাখহরি সাধুকা। এখন পরম বৈষ্ণব ভক্ত হলে কি হবে, এককালে তার নাম করে বাচ্চাদের ঘুম পাড়ানো হতো আশেপাশের গাঁয়ে, এমনই প্রতাপ ছিল তার। একখানা লাঠি গাছ সম্বল করে 4-4টে পাঠানকে ঘায়েল করার গল্প এখনো আশেপাশের 5 গায়ের লোক বলাবলি করে। চিরকালই তার ভয় ডর কম, বুকে দুর্জয় সাহস। যখন বলি দেওয়ার চল ছিল, তখন খোঁড়া ভৈরবীর সামনে এক কোপে জোড়া মোষের গলা নামাতো রাখহরি। লোকে এখনো নিচু গলায় বলাবলি করে, এককালে যারা রাখহরির হাতে বলি হয়েছে তাদের সবাই 4 পেয়ে নয়। এহেন ডাকসাইটে রাখহরি নবদ্বীপের রাসের মেলায় ঘুরতে গিয়ে মদনমোহন গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে ফেলে এখন বিলকুল সুধরে গেছে। দুবেলায় নিরামিষ খায়, একাদশীতে হবিষ্যি করে, পূর্ণিমা অমাবস্যায় তার বরাদ্দ শুধু ফলাহার আর সাবু। সেদিন ঠাকুরের নাম গান করার জন্যে করতালটা নিয়ে বসেছে রাখহরি।
ভক্তিগীতির লহরীতে ডুবে গেছে সে। গুরু তোমার চরণ পাব বলে রে। এমন সময় বাড়ির চালে একটা খড়খড় আওয়াজ। এই ছেলেপুলেগুলো না একেবারে একেবারে একটু গান করতে দেবে না। কে কে রে? একটু অসন্তুষ্টই হয় সে। ছেলে ছোকরার দল চাল কুমড়ো চুরি করতে উঠেছে নাকি? সবই দুখানা চাল কুমড়ো পেকে উঠেছে। সামনের বৃহস্পতিবার পূর্ণিমা। রাখহরির ইচ্ছে সেই দিন বড়ি দিয়ে চাল কুমড়োর তরকারি আর অন্যান্য পঞ্চব্যঞ্জনে রাধাকৃষ্ণের ভোগ দেবে সে। শেষ পাতে একটু দই, সঙ্গে মালপোয়া। আহা, মহাপ্রভু বড় ভালোবাসেন। নষ্টচন্দ্রের দল কি সেসবও করতে দেবে না? লুঙ্গিটা ভাঁজ করে কোমরে গুঁজে উঠানে নেমে আসে রাখহরি। হাতে একটা নিভু নিভু টর্চ। তার ব্যাটারি প্রায় শেষ। চালের ওপার থেকে কি যেন একটা খড়মড় করে ওদিকের চাল বেয়ে নেমে যায়। হালকা পায়ে একটু দ্রুতই ওদিকে দৌড়ে যায় রাখহরি। ঠাকুরের ভোগের সামগ্রী যায় যাক, কিন্তু রাখহরি সাঁপুয়ের বাড়ি থেকে কিছু চুরি করে ভেগে যাওয়ার মতো চোর যে এই জেলাতে আছে সেটা ভেবেই আশ্চর্য হচ্ছিল সে। বাড়ির পিছন দিকে যেতেই একটা মাংস পচা গন্ধ যেন ভেজানো গামছার মতোই দম বন্ধ করা ভাব নিয়ে তার মুখ চোখের ওপর ঝাঁপিয়ে পড়ল। এখানে এই গন্ধটা এলো কোত্থেকে? হঠাৎ করেই থমকে গেল রাখহরি। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল যে এখানে কিছু একটা আছে যেটা তার বোধ বুদ্ধির বাইরে। এক মুহূর্তে সমস্ত স্নায়ু সতর্ক হয়ে উঠল তার। নিচু হয়ে একটু আড়াল হলো সে। নিজের অজান্তেই হাতের তালু ঘেমে যাচ্ছিল তার। তলপেটটা খালি খালি লাগছিল। এককালে ডাকাতে কালির সামনে মানুষ বলি দেওয়া রাখহরি সাধুকার। ঘাড়ের রোঁয়া দাঁড়িয়ে পড়ছিল তার। বাড়ির পিছন দিকে সামান্য ছোপ জঙ্গল হয়ে আছে। এককালে এসব নিয়মিতভাবে সাফসুত্র রাখত রাখহরি। আজকাল তারক ব্রহ্মর নাম গানে তার এত সময় যায় যে এসব দিকে মন দেওয়ার সময়ই পায় না সে। ভাবতে ভাবতে আম গাছটার গোড়ার দিকে নজর পড়ে তার। ওটা কি ওখানে? এক গাদা কালো ছায়া জড়ো হয়ে আছে কেন ওখানে? আর জল জলে ওই আগুনে দুটো কি? কারো চোখ? সাহস করে আরো কিছুটা এগোয় রাখহরি। পচা বিশ্রী একটা গন্ধে নাড়ি ভুঁড়ি উঠে আসছিল তার। কাঁধের গামছাটা নাকে চেপে ধরে সে। আরো একটু এগোতেই নরম নরম কি যেন তার পায়ে ঠেকে। থমকে গিয়ে সেদিকে টর্চ মারে রাখহরি। একটা মানুষের হাত, কনুইয়ের নিচ থেকে কাটা। না, কাটা নয়, ছেঁড়া। তার গায়ে এখনো লেগে রক্ত। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে সেদিকে চেয়ে থাকে রাখহরি। বুকটা ধক করে ওঠে তার। মানুষের কাটা হাত পা দেখার অভ্যেস বহুদিন নেই রাখহরির। তার উপর জ্যান্ত মানুষের হাত যে ওভাবে মুচড়ে ছিঁড়ে আনা যায় সে কথাও কোনোদিন স্বপ্নে ভাবেনি সে। দরদর করে ঘামতে থাকে রাখহরি। বুকটা ধরাস ধরাস করছিল তার। কাঁপতে কাঁপতে সামনের দিকে টর্চ ফেলে সে, আর সঙ্গে সঙ্গে স্ট্যাচু হয়ে যায়। কি ওটা? কোন প্রাণী? থরথর করে কাঁপতে থাকা আলোয় রাখহরি দেখে প্রকাণ্ড একটা উলঙ্গ শরীর কিসের উপর যেন ঝুঁকে পড়েছে। সারা শরীর বড় বড় কালো লোমে ঢাকা। কান বলে কিছু নেই, আর বড় বড় বাঁকানো নখওয়ালা দুটো মোটা মোটা হাত দিয়ে কি যেন একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সে। মাংসের গন্ধ ছাড়াও এবার আরো একটা উগ্র গন্ধ নাকে এলো রাখহরির। কাঁচা রক্তের গন্ধ। এইবার সেই প্রাণীটা লাল টকটকে চোখ তুলে তাকালো ওপরের দিকে। আর সেই অমানুষিক বিভীষিকার দিকে তাকিয়ে ভয়ে প্রাণ উড়ে গেল রাখহরির। পিছন ফিরে পড়ি কি মরি করে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল সে। পালাবার আগে শুধু আরেকটা জিনিসই চোখে পড়েছিল তার। প্রাণীটা যেটার উপর ঝুঁকে পড়েছিল সেটা যে একটা শরীর তা চিনতে ভুল হয়নি রাখহরি। তারই কাটা মাথাটা আয়েশ করে খাচ্ছিল প্রাণীটা। আর ওই আতঙ্কের মধ্যেও শরীরটা কার সেটা একবার মাত্র দেখাতেই
চিনতে দেরি করেনি রাখহরি। ওটা কার্তিক সমাদ্দারের শরীর। মণ্ডল বাড়ির লোকজন অবশ্য এত কথা জানত না। পরদিন রাত ভোরে মণ্ডলের ছোট মেয়ে তাপসী ঘুম থেকে উঠে তাদের বাড়ির পাশে ছোট পুকুরটায় মুখ ধুতে গিয়ে দেখে সারা পুকুরের জল টকটকে লাল, আর তাতে কাঁচা রক্তের গন্ধ। কেউ যেটা দেখেনি, কখনো দেখবেও না, সেটা হচ্ছে যে পুকুরের নিচে পাঁক থেকে মাথা উঁচু করে বেরিয়ে এসেছিল একটা প্রায় গলে পচে যাওয়া হাতের হাড়। পুলিশ কি বলছে মুখুজ্জে মশাই? লোকাল থানা হাত তুলে দিয়েছে রায়বাবু। বড়বাবু বললেন ভূত প্রেতের কারবার ওনার আন্ডারে পড়ে না। উনি রিপোর্ট লিখে সদরে ফাইল পাঠিয়ে দিয়েছেন। এরপর যা করবার ওপরওয়ালারাই করবেন। বৈঠক বসেছিল মুখুজ্জে বাড়ির বাইরের ঘরে। গাঁয়ের 5 জন গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। ছিলেন যোগেন ভট্টাচ মশাই, ছিল আরো 2 জন যারা সামনাসামনি দেখেছে সেই পিশাচকে, তারা রাখহরি আর দনু। সারা গ্রাম জুড়ে একটা থমথমে সন্ত্রস্ত পরিবেশ। ভোরের আলো ফোটার আগে কেউ ঘরের বাইরে বেরোয় না, আর সন্ধে নামতে না নামতে ঘরের দরজায় খিল। তারপর চেঁচিয়ে গলা থেকে রক্ত তুলে ফেললেও কাউকে পাওয়া যাবে না। গত 10 দিনে 8 জন শিকার করেছে তালদিঘির পিশাচ। তার সঙ্গে গেছে বছিরুদ্দিয়ার নাসিরের দুটো করে 4টে ছাগল, তারিণী কর্মকারের একটা বাছুর, আর পাড়ার বসেদের গোয়াল থেকে 2 দুধেল গাই। আজকাল সন্ধ্যের পর মানুষ তো দূর, কুকুরও দেখা যায় না তালদিঘির পথে। আশপাশের গাঁ তো বটেই, এই গাঁয়ের বাসিন্দা যারা, তাদের আত্মীয় স্বজনরাও আজকাল সভয়ে এড়িয়ে চলছে তালদিঘিকে। পুলিশে অবশ্য প্রথামাফিক খবর দেওয়া হয়েছিল। তারা পুলিশ চৌকিও বসিয়েছিল একটা। মস্ত একখানা ভুঁড়ি দুলিয়ে আর মোটা গোঁফ জোড়া মুচড়ে হাবিলদার রতনলাল চৌবে এসে বসেছিল চৌকিতে। ভাজুয়ার দোকানের হিং দেওয়া গরমা গরম 1 ধামা কচুরি বেশ আয়েশ করে চিবোতে সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকা জনাদশেক লোককে বলেছিল রতনলাল যে সে কাউকে ভয় পায় না। পরদিন ভোরে চৌবেজির বেলটা আর 1 পাটি জুতোই শুধু পাওয়া গিয়েছিল বাজারের মধ্যে। তখনও রক্ত লেগেছিল দুটোতেই। অনেক খোঁজাখুঁজি করেও বডির কোনো হদিশ পাওয়া যায়নি। তাহলে উপায়? ততদিনে তো গাঁ ফাঁকা হয়ে যাবে। 8 জন লোক। 8 নয় কাকা, 9 জন। গতকালই গরানহাটার জঙ্গলে পচা গলা শরীর পাওয়া গেছে মনসুর মিয়ার। মাথার হাতখানা আর ওই একখানা পা পাওয়া গেছে মাত্র। গাড়ি সরাই করে যখন জঙ্গলে গেছিল পেচ্ছাপ করতে, তখনই বোধহয়। তুই এর প্রতিকার কি? আচ্ছা, এই মণ্ডলদের ঠান দিদিকে একবার জিজ্ঞেস করলে হয় না? মানে কালীগিরি তান্ত্রিক এসব থেকে বাঁচবার কোনো কিছু মন্তর বা উপায় টুপায় কিছু বলে গেছিল কিনা ঠান দিদির ওই সেই পূর্বপুরুষকে? কথাটা মনে ধরে সবার। এই কথাটা কারো মনে আসেনি কেন এতক্ষণ? তার উপর ঠান দিদি এখন এই বাড়িতেই বাসন্তী পিসির পরিচর্যা তদারক করছেন। মুখুজ্জে মশাই কাজের লোক কানাইকে ডাক পাঠালেন। কানাই, এবার একটু অন্দরমহলে খবর পাঠা। আধাত ঘোমটা টেনে একটু কুঁজো হয়ে এলেন ঠান দিদি। এদের সকলের থেকে বয়সে বড় হলে কি হবে, প্রাচীন যুগের লোক তিনি। ঘোমটা টোমটা বিলক্ষণ মানেন। দনু উঠে গিয়ে ঠান দিদির হাত ধরে যত্ন করে একটা মোড়ায় বসিয়ে দেয়। আসুন 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 আসুন, এই বসুন বসুন, এই মোড়াটায় বসুন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। হ্যাঁ গো ঠান দিদি, কালীগিরি তান্ত্রিক এসব থেকে বাঁচবার কোনো উপায় টুপায় কিছু বলে গেছিল নাকি তোমার সেই পূর্বপুরুষকে? ওই না তো, এইরকম কিছু তো বাবা আমাকে বলে যায়নি রে ভাই। আচ্ছা, কিছুই কি বলে যাননি কালীতান্ত্রিক? ও ঠান্দি, ঠান্দি, একটু চেষ্টা করো না, যদি কিছু মনে টনে থাকে। হ্যাঁ, কিছু মনে নেই? ভ্রু কুঁচকে কিসব যেন ভাবতে থাকেন ঠান দিদি। সেই দিকে সাগ্রহে চেয়ে থাকে সকলে। বেশ কিছুক্ষণ পর বিড়বিড় করে বলতে থাকেন তিনি। একবার
একবার একবার অবশ্য, বুঝলে ভাই, আমি তখন খুব ছোট। রাত্রিরে খেয়ে দিয়ে ঘুমের ভান করে শুয়ে আছি। মা এটো বাসন কোসন ধুয়ে এসে বাবার সঙ্গে গল্প করছে। এমন সময় কথায় কথায় এই মোড়া ভৈরবীর কথা ওঠে, বুঝলি। আমি আমার তখন ঘুম আসি আসি করছে। মা ঠিক এটাই জিজ্ঞেস করলো। চোখটা জুড়িয়ে আসার আগে ঠিক শুনিনি, মনে হলো বাবা বলছে। কি যেন বলল, কি বলেছিল বলতো বাছা? মনে পড়ে না কেন, কে জানে। এতক্ষণ সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল ঠান্দিদির কথা। কারো কিছু বলতে সাহস হচ্ছিল না। আর একটু মনে করার চেষ্টা করো না ঠান্দিদি, কি বলেছিল তোমার বাবা? বাবা বলছিল, কি যেন বলেছিল। ওই বাবা বলেছিল আমাদের যে পূর্বপুরুষের জন্য মায়ের মূর্তির আঙুল ভেঙেছিল, তিনি নাকি খুব ভয় পেয়েছিলেন। তখন তাকে নাকি কালীতান্ত্রিক সাহস দিয়ে বলে গেছিল, কালীগিরি বলে গিয়েছিল যে কি যেন, হ্যাঁ মনে পড়েছে, কালীতান্ত্রিক বলে গেছিল যে, কি বলে গিয়েছিল কালীতান্ত্রিক? বলে গেছিল যে মায়ের যদি ইচ্ছে হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। আরে দূর, এটা কি কোনো একটা সমাধান হলো? এটা তো একটা কথার কথা। এরকম তো আমরা হামেশাই বলে থাকি। বলছি, উনি কি কোনো কাটান বা মন্তর বলে গিয়েছিলেন আপনাদের ওই পূর্বপুরুষকে, যেটা কিনা তার ছেলে, ছেলের ছেলে এই করে করে আপনাদের কারোর কাছে জানা আছে? না রে ভাই, এমন কিছু তো বাবা আমাকে বলে গেছে বলে মনে পড়ছে না। আপনার আর কোনো ভাই বা বোন নেই? না রে ভাই, আমার তো আর কোনো জ্ঞাতি গোষ্ঠী কেউ নেই। তাহলে আর কি মুখুজ্জে মশাই, এই গা থেকে বাস ওঠাতে হবে মনে হচ্ছে। গিন্নি কথাটা অনেকদিন ধরেই বলেছিলেন বটে। কালই তবে আমরা পাটনা চলে যাচ্ছি মেয়ের কাছে। মা যদি চান তবেই ফিরব, নচেত নয়। চললাম মুখুজ্জে মশাই, চললাম ভাই সব। সাবধানে থাকবেন। ভৈরবী মা সবার মঙ্গল করুন। বলে চাদরটি কাঁধে দুলিয়ে বাইরের দিকে হাঁটা দেন রায়মশাই। সেই শেষ দেখা রায়বাবুর। পরের দিন ভোরবেলা পাশের গ্রাম জগৎবল্লভপুরের একজন মুনিশ এসে খবর দেয়, দুই গাঁয়ের মধ্যিখানে যে শুকনো খালটা আছে তার মধ্যে রায়বাবু পড়ে আছেন। রায়বাবু বলতে তাঁর শরীরটার কথাই বলেছিল সে। কোমরের নিচ থেকে অর্ধেক খাওয়া, মাথাটা উল্টো করে ঘোরানো। তবে তার থেকেও যেটা ভয়ানক সেটা হচ্ছে বাকি শরীরটা কে যেন ধারালো রামদা জাতীয় কিছু একটা দিয়ে প্রবল আক্রোশে কুপিয়ে খণ্ড খণ্ড করে রেখে গেছে। আর খালের মাটি ভেদ করে রায়বাবুর খুলি ফাটিয়ে মুখ ফুঁড়ে উঠেছিল একটা পুরনো শ্যাওলা ধরা হাড়ের টুকরো। ওদিকে নিতাই খুঁজছিল শামুকে। বউকে চোখে চোখে রাখে নিতাই। নতুন বিয়ের ক্ষেত্রে সেটা তেমন অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এক্ষেত্রে কারণটা অন্য। তার মনে একটা সন্দেহ পাকিয়ে উঠেছে কয়েকদিন ধরেই। মা যেদিন মন্দিরে পড়ে গেলেন তবে থেকেই কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে মেয়েটা। কথা নেই কারোর সঙ্গে, চুপচাপ থাকে দিনের বেশিরভাগ সময়। কথা বলতে গেলে এমন চোখে তাকায় যে দেখে বুকের রক্ত ঠান্ডা হয়ে যায়। তার থেকেও সাংঘাতিক ঘটনাটা ঘটে কয়েকদিন আগে। প্রথম প্রথম এত সব খেয়াল করেনি নিতাই। তার ঘুম খুব গাঢ়, একবার বালিশ ছুঁলে আর সার থাকে না তার। তবে সেই দিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল নিতাইয়ের।
অভ্যাসবশত পাশে হাত বাড়িয়ে দেখে যে বউ পাশে নেই। প্রথমে ভেবেছিল হয়তো বাথরুমে গেছে, এসে পড়বে এক্ষুনি। বেশ কিছুক্ষণ পরেও শামু আসছে না দেখে উঠে পড়ে নিতাই। গিয়ে দেখে বারান্দায় গ্রিলের গায়ে মুখ ঠেকিয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে অদ্ভুত সুরে মন্ত্রের মতো কি সব যেন চাপা গলায় নাকি কান্নার মতো আউড়ে যাচ্ছে তার নতুন বিয়ে করা বউ। সেই দিনই হঠাৎ অকারণেই শীত করে উঠেছিল নিতাইয়ের। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়েছিল সে। তারও ঘণ্টা খানেক পরে ভোর রাতের দিকে ফিরে আসে শামু। কি করছিল সে অত রাতে? কোথায় গিয়েছিল শামু? শামু, ও শামু, শামু গেলে কই? চাপা স্বরে ডাকতে ডাকতে বাড়ির অন্দরমহলে বউকে খুঁজছিল নিতাই। একটা কুটিল সন্দেহ তার মনে কয়েকদিন ধরে ক্রমেই ঘোট পাকিয়ে উঠেছে। শুধু সেই দিন নয়, তারপর থেকে রোজ রাতে ঘুমোবার পর বেশ কিছুক্ষণের জন্য শামু কোথাও একটা যায়, আর সেই সব রাতেই একটার পর একটা অঘটন ঘটে যায় গ্রামে। শামু, কই গেলে গো? লোকজন এসেছে, চাটা করে দাও দেখি। বলি নিমকি টিমকি আছে কিছু? বলতে বলতে রান্নাঘরের পিছনে এসে উপস্থিত হয় নিতাই। আর তারপর সামনের দৃশ্যটা দেখে শির দাঁড়ায়, একটা বরফের স্রোত নেমে যায় তার। সেখানে তখন শামু পিঠ ফিরিয়ে বসে একটা অদ্ভুত কাজ করছিল। তার সামনে কক করে ছটফট করছে বাজার থেকে কিনে আনা 2-4টে মুরগি। স্পষ্টতই ভয় পেয়েছে তারা। আর আছে একটা সদ্য কাটা পাঁঠা। এ বাড়িতে মুরগি বা পাঁঠা বাজার থেকে কেটে আনা হয় না, জ্যান্ত আনা হয়। তারপর এই বাড়িতেই কেটে কুটে রান্না করা হয় তাদের। পাঁঠা কাটার জায়গাটা একটু দূরে। খানিকক্ষণ আগে বিশু কামার এসে পাঁঠাটা কেটে দিয়ে গেছে। মাটিতে শোয়ানো আছে কাটা পাঁঠাটা। আর নিতাইয়ের বউ, সদ্য বিয়ে করা বউ, সেই পাঁঠার রক্ত 2 হাতে তুলে নিজের সারা মুখে মাখছে আর রামদার উপর আঙুলে করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। সঙ্গে সেই দুর্বোধ্য ভাষায় সুরেলা মন্ত্র আওড়ানো। ধীরে ধীরে সরে আসে নিতাই। বুকটা ধরাস ধরাস করছিল তার। ঈশ্বর, এ কি দেখল সে? সে যা ভেবেছিল তাহলে কি সেটাই সত্যি? নিঃসারে ঘুমিয়েছিল নিতাই। মানে ঘুমের ভান করে একপাশ ফিরে শুয়েছিল বিছানায়। আজ অমাবস্যা। যেদিন তার মা ভৈরবী মন্দিরে পড়ে গিয়েছিল, তারপর ঠিক 15 দিন হলো আজ। তার উপর আজ সূর্যগ্রহণও বটে। কালীতান্ত্রিকের কথা সত্যি হলে আজই একটা এসপার বা ওসপার হয়ে যাওয়ার কথা। আজ খুঁড়া ভৈরবীর মন্দিরে ধুমধাম করে অমাবস্যার পুজো হওয়ার কথা ছিল। প্রতি অমাবস্যাতে তাই হয়, কিন্তু এইবার আর কেউই সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকার ঝুঁকি নেয়নি। সবার কাছেই ভক্তির থেকে ভয়ের দাম বেশি। ফলে গত 300 বছরের মধ্যে এই প্রথম অমাবস্যার পুজোয় নিষ্প্রদীপ থাকবে খুঁড়া ভৈরবীর মন্দির। মাঝরাত শেষ হয়েছে কি হয়নি, বাইরে একটা সনসন হাওয়া উঠল। চোখ বুজে শুয়ে আছে নিতাই। ঠিক এমন সময় বাইরের হলঘরের বড় ঘড়িটায় ঢং করে একটা শব্দ হলো। রাত 1টা। এইবার বিছানায় একটা মৃদু নড়াচড়া টের পায় নিতাই। চোখ বুজে থাকলেও শরীরের বাকি সমস্ত ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে ওঠে তার। পেশিগুলো টান টান হয়ে যায়। শামু উঠেছে বিছানা ছেড়ে। নাক ডাকার শব্দটা বাড়িয়ে দেয় নিতাই। বুঝতে পারে যে উঁচু খাট থেকে হালকা পায়ে ঘরের মেঝেতে লাফিয়ে নামল শামু। তার নুপুরের আওয়াজ স্পষ্ট। মিনিট 3 অপেক্ষা করেই উঠে পড়ে নিতাই।
বিছানা থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে আসে সে। সারা বাড়ি চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই, শুধু দূর থেকে অস্পষ্টভাবে নুপুরের শব্দ আসছে তার কানে। কোন দিকে গেল শামু? বারান্দার দিকটা একবার দেখে নেয় নিতাই। না, একদম ফাঁকা। খিড়কি দরজার দিকে আসতেই নুপুরের শব্দটা ক্ষীণ হতে হতে মিলিয়ে যায়। তার মানে খিড়কি দরজা দিয়ে বেরিয়ে গেল শামু। ওদিকে যেতেই সিঁড়ির নিচ থেকে ছায়ার মতো বেরিয়ে আসে দুজন। কাকা, তোমার বৌমাকে দেখলে নাকি? এই তো এইখান থেকে খিড়কি দরজার দিকে গেল। নুপুরের আওয়াজ তো শুনলামই। আর আর কি কাকা? বৌদির চোখ দুটো না কেমন যেন জ্বলছিল, বুঝলে নিতাইদা? হ্যাঁ, কয়লায় আগুন লাগলে যেমন লাগে না, ঠিক ওই রকম। হ্যাঁ, বলিস কি রে? শিকারে বেরিয়েছে শামু। বুকটা ধক করে ওঠে নিতাইয়ের। চাপা কষ্ট যেন একটা বুকে গুমড়ে উঠতে থাকে তার। তার বউই তাহলে সেই পিশাচ? একদিন ধরে একটা পিশাচিকে নিয়ে ঘর করছে সে। তারপর জল শক্ত করে সে। আজ এর শেষ দেখে ছাড়বে নিতাই মুখুজ্জে। অস্ত্র কিছু নিয়েছো? আমি নিয়েছি একটা আধহাতি তলোয়ার, আর তনু নিয়েছে একটা পাকা বাঁশের লাঠি। চলো যাওয়া যাক। ধীরে সন্তর্পণে ওরা তিনজনে বাইরে আসে। এবার যাবে কোন দিকে? নুপুরের আওয়াজটাও শোনা যাচ্ছে না। বাঁদিকে এগোলে একটা ছোট মতো ফাঁকা জমি, আর ডান দিকে একটু এগোলে একটা বটগাছ। তার পেছনে মণ্ডলদের পুকুর, যে পুকুরের জল সেদিন রক্তে ভেসে গিয়েছিল। প্রথমে ওরা ডান দিকে যাওয়াই মনস্থ করে। বটগাছটার কাছে এসে ওরা হদিশ পায় না যে কোন দিকে যাবে। দুদিকে দুটো রাস্তা গিয়েছে। এমন সময় হাতের ছোট টর্চটা মাটির দিকে নামিয়ে একবার চালিয়েই বন্ধ করে দেয় নিতাই। সেই সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে জ্বলে ওঠা আলোয় ওরা দুটো জিনিস দেখতে পায়। এক, দুপাটি নুপুরকে যেন খুলে রেখে গেছে তেমাথার মোড়ে, তাতে সিঁদুর লাগানো। আর দুই, মাটিতে জল পায়ের ছাপ। জলের ফোঁটায় আর পায়ের ছাপে মিলেমিশে একটু অস্পষ্ট হয়ে গেলেও বোঝা যায় যে এই পুকুরে পা ডুবিয়ে কেউ হেঁটে গেছে দক্ষিণ মুখ। ওই দিকেই খোঁড়া ভৈরবীর মাঠ। তিনজনে চুপচাপ হাঁটা দেয় সেদিকে। রাখহরির মনে হচ্ছিল টর্চের চকিত আলোয় আরও কি যেন একটা দেখল, কিন্তু সেটা যে ঠিক কি সেটা মাথায় বসছিল না তার। কি যেন দেখল, কি যেন একটা অস্বাভাবিক কিছু নজরে পড়েছে তার। এই দমবন্ধ করা ভুতুড়ে পরিবেশে অস্বস্তি হতে থাকে রাখহরির। হাঁটতে হাঁটতে ওরা টের পাচ্ছিল যে সেই পচা মাংস রক্ত মেশানো গন্ধটা ধীরে ধীরে বাতাসে পাক খেয়ে খেয়ে মিশছে। চারিদিকে অমাবস্যার মিশকালো অন্ধকার। তারার আলো দেখা যায় না আকাশে। তার মধ্যেই কাঁচা পথ ছেড়ে পাকা রাস্তায় ওঠে ওরা। রাখহরি আর নিতাই গ্রামের মানুষ। আঁধারে তাদের চোখ জ্বলে। অসুবিধে হচ্ছিল দনুর। শহরের লোক সে। রাতের অন্ধকারে রাস্তাঘাটে চলা তার অভ্যাস নেই। পদে পদে হোঁচট খাচ্ছিল সে। মিনিট পাঁচেক হাঁটার পর বাঁ পাশের বাঁশবাগানটা এলো। সেটা পেরোলেই মাঠ। আর সেখানে আসতেই একটা অবয়ব নজরে পড়ল ওদের। এখান থেকেই দেখা যাচ্ছে একটা ছায়ামূর্তি রাস্তার শেষ দিকে ওদের আগে আগে হাঁটছে। রাস্তা পেরিয়ে মাঠে নামবে এবার। সেই ঘোর অন্ধকারের মধ্যে সেই কালো ছায়াটির অবয়ব চিনতে ভুল হয় না ওদের। ওটা শাম্ভবী। কিন্তু শাম্ভবীর হাতে লম্বা মতো ওটা কি ঝুলছে? তিনজনেই চট করে একটু রাস্তার বাঁ পাশে বাঁশবাগান ঘেঁষে সরে আসে। ধীরে ধীরে পিছু নিতে হবে শামুর। দেখতে হবে ও কোথায় যাচ্ছে। বিন্দুমাত্র শব্দ হলেই সর্বনাশ। ঠিক এই সময় পিশাচের গায়ের গন্ধটা যেন এই অন্ধকারের মধ্যেই হঠাৎ দপ করে বেড়ে উঠল। প্রবল বেগে বমি উঠে আসতে লাগলো ওদের। যদিও শামুর দিক থেকে নজর সরাচ্ছিল না ওরা। শামুও যেন মাঠে নামার আগে একবার থমকে দাঁড়ালো। তারপর শিয়াল যেমন নাক উঁচিয়ে বাতাসে গন্ধ শোঁকে, ঠিক সেইভাবে মাথা উঁচু করে কি যেন শুঁকতে লাগলো।
নিজের বুকের ধুকপুক আওয়াজটাও শুনতে পাচ্ছিল নিতাই। কি করছে শামু? তাদের গায়ের গন্ধ শুকছে। এবার শামু পিশাচির শিকার কি ওরা? নিতাইয়ের পিঠটা খামচে ধরেছিল দনু বা রাখহরির মধ্যে একজন। সে হাতটা থরথর করে কাঁপছিল। শ্বাস বন্ধ করে মাথা নিচু করে বসেছিল ওরা। আর ঠিক সেই সময় একটা অঘটন ঘটে গেল। পাশে সরতে গিয়ে একটা ছোট গর্তে পা পড়ে গেল রাখহরির। সেই শব্দ শুনে ধীরে, অতি ধীরে পিছনে ঘুরল শামু। তারপর টকটকে চোখ দুটি মেলে সোজা তাকালো তাদের দিকে। এরপর সেই ঘোর অন্ধকারের আকাশ আর মাঠ পিছনে রেখে ধীরে সুস্থে হাতে লম্বা জিনিসটার মাথা মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো সেই অবয়ব। একটু আগেও যাকে নিতাই চিনত শামু বলে। নিতাইয়ের চোখের তারা বিন্দুমাত্র নড়ছিল না। সেই অন্ধকার রাতে তার চোখের সামনে ফুটে উঠছিল এক আশ্চর্য ভয়াল ছবি। শামুর পিছনে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে এক শব্দহীন নীল কালো রঙের আকাশ। আকাশের শেষ এক প্রান্তে নিঃসাড়ে ফুটে আছে একটি অসহায় আলোহীন মন্দিরের ছায়া। আর মন্দিরের পায়ের কাছে বিছিয়ে আছে শুধু একটি ধুধু করা মাঠ, খোঁড়া ভৈরবীর মাঠ। সেই মাঠের সামনে সরু পথ ধরে এগিয়ে আসছে একটি নারী মূর্তি, যার হাতে ধরা জিনিসটার মাথা রাস্তার মাটিতে পাথরে ঠেকে ভীতিপ্রদ আওয়াজ তুলছে। ভয়ে যেন পাথর হয়ে গেল নিতাই। অজগরের চোখের দিকে যেমন তাকিয়ে থাকে ছাগলছানা, ঠিক তেমনি সামনের দিকে চেয়েছিল সে। ধীরে ধীরে সেই ছায়ামূর্তিটা আরো কাছে আসে তার। এতক্ষণে তার হাতে ধরা জিনিসটির আন্দাজ পায় নিতাই। যে রামদাটা দিয়ে তার বাড়িতে জ্যান্ত পাঁঠা কাটে বিশুকামার, সেইটাই শামুর হাতে। আজ আর তাহলে খালি হাতে নয়, অস্ত্র হাতে শিকারে বেরিয়েছে তাল দিঘির পিশাচ। পাটা আটকে গিয়েছিল নিতাইয়ের। চারপাশের আর যেন কিছু তার নজরে ছিল না। মন্ত্রমুগ্ধের মতো সামনের দিকে চেয়ে আছে সে। ঠিক সেই একটাই ঘটনা ঘটল। নিতাইয়ের চোখের সামনে হঠাৎ করেই একটা কুয়াশার মিহি পর্দা যেন নেমে এলো রাস্তার মধ্যিখানে। অবশ্য বেশিক্ষণের জন্য নয়, কয়েক সেকেন্ডের বেশি হবে না। পরক্ষণেই সরে গেল পর্দা, আর দেখা গেল ওর সামনে আর কিচ্ছু নেই, সব ফাঁকা। শামু উধাও। ব্যাপারটা এত চকিতে ঘটে গেল যে ধাঁধা লেগে গেল নিতাইয়ের। আস্তে আস্তে বাঁশ বনের মধ্যে আরো খানিকটা সেঁধিয়ে গেল নিতাই। আর ঠিক তখনই খেয়াল হলো যে তার পাশে দনু বা রাখহরি দুজনের কেউ নেই। দনু, রাখহরি কাকা, কোথায় সব? চাপা স্বরে একবার দুজনের নাম ধরে ডাকলো নিতাই। অন্ধকার হাওয়া যেন বাঁশ পাতার মধ্যে দিয়ে বয়ে গিয়ে খিলখিল হাসির শব্দ তুলতে লাগলো নিতাইয়ের চারপাশে। নিতাইয়ের মনে হলো যেন সেই অন্ধকার বাঁশবন তাকে গিলে খেতে আসছে। এই প্রথম ভয় পেল নিতাই, তীব্র ভয়। বাঁদিকে একটু সরল নিতাই। তার পায়ের নিচে মড়মড় করে উঠল শুকনো পাতার দল। অন্ধকারের মধ্যে ঠাউর করে বাঁশবনের মধ্যে দিয়ে অন্যদিকে যেতে চাইছিল সে। ধীরে, খুব ধীরে পা ফেলতে লাগলো সে। আর ঠিক সেই সময়ই ব্যাপারটা কানে এলো তার। ঠিক যখনই সে পা ফেলছে পাতার উপর, ঠিক তখনই আর একজনও পা রাখছে শুকনো পাতা স্তূপের ওপর, যেন নিতাইয়ের পাতা মাড়িয়ে যাওয়ার শব্দে লুকোতে চাইছে নিজের পায়ের শব্দ। সেই নির্জন অন্ধকারের মধ্যে কে যেন অতি যত্নে, অতি সন্তর্পণে অনুসরণ করছে তাকে। প্রবল ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো নিতাই। শীতের রাতেও দরদর করে ঘামতে লাগলো সে। তবু তার মধ্যেই এক পা দুপা করে এগোচ্ছিল নিতাই। মাঝে মাঝে তাকে অনুসরণ করার শব্দটা দূরে সরে যাচ্ছিল, মাঝে মাঝে আবার চলে আসছিল একেবারে কাছে। কিন্তু নিতাইয়ের সব সময়ই মনে হচ্ছিল যে একজোড়া লাল টকটকে চোখ যেন অনুসরণ করছে তাকে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল নিতাইয়ের। নিজের শ্বাসের শব্দ নিজেই শুনতে পাচ্ছিল সে। হাতড়াতে হাতড়াতে সামনে একটা বড় ঝোপ পায় নিতাই।
ছোটবেলায় লুকোচুরি খেলতে খেলতে এখানে বহুবার লুকিয়েছে সে। হঠাৎ সশব্দে হাওয়া দেওয়া শুরু হলো। সেই শব্দ শুনে বুকটা খালি হয়ে গেল নিতাইয়ের। কোনো দিকে না তাকিয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে দুত্তার করে দৌড়তে লাগলো নিতাই। তার গায়ে সপাং সপাং করে বেত মারতে লাগলো কচি বাঁশের ডগাগুলো। সে সব গ্রাহ্য করলো না নিতাই, পাগলের মতো দৌড়াতে লাগলো। এক একটা মুহূর্ত অনন্ত কাল বলে মনে হচ্ছিল তার। মনে নেই কতক্ষণ পাগলের মতো দৌড়েছে সে। এমন সময় হঠাৎ করেই যেন বাঁশবনটা শেষ হয়ে গেল তার সামনে। থমকে দাঁড়িয়ে পড়ল সে। সামনে ঘোড়া ভৈরবীর মাঠ, আর সেই মাঠের পাশে বাঁশবনের ধার ঘেঁষে ওটা কি বা ওটা কে? একদল আঁধার যেন কিসের ওপর ঝুঁকে বসেছিল তার দিকে পিছন ফিরে। নিতাইয়ের পায়ের শব্দ শুনে সেই ঘোর কালো অন্ধকার ফিরে তাকালো তার দিকে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার টকটকে লাল চোখ দুটো দেখে ধক করে বুকটা যেন মুহূর্তের জন্য গলায় আটকে গেল নিতাইয়ের। লাল টকটকে জিভ বার করে একবার যেন ঠোঁট চেটে নিল সেই জমাট কালো অন্ধকার। তারপর খিলখিল করে হেসে উঠল সে। সেই অপার্থিব হাসি শুনে শরীরের প্রতিটা রক্তের ফোঁটা যেন জমে গেল নিতাইয়ের। হাতে পায়ে আর বল পেল না, হাঁটু ভেঙে বসে পড়ল। আর ঠিক তখনই তার চোখে পড়ল তার উপর এতক্ষণ ঝুঁকে পড়েছিল সেই অন্ধকারের পুঞ্জ, রাখহরির শরীর। আস্তে আস্তে চোখ ওপরে তোলে নিতাই, দেখে যে আগুনের ভাঁটার মতো চোখে তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে সেই দলা দলা কালো ছায়া। তারপর নিতাইয়ের পিছনের অন্ধকারের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে ডান হাতে কি যেন একটা তুলে ধরে সে। তাদের বাড়ির রামদাটা। আর সহ্য হয় না নিতাইয়ের, অজ্ঞান হয়ে পড়ে যায় সে। আর ঠিক সেই সময় চোখ খুলে তাকায় রাখহরি। জ্ঞান ফিরে পেয়ে কয়েক মুহূর্ত ঘুম মেরেছিল বটে, কিন্তু তারপরেই হুঁশ ফিরে আসে তার। আর দেখে যে অপার্থিব ছায়ার ডেলা তাকে টেনে এনেছিল এই বাঁশবনের কিনারে, সেই একটা বড় রামদা তুলেছে সামনে অজ্ঞান হয়ে থাকা নিতাইয়ের দিকে। আর থাকতে পারে না রাখহরি। এককালে মুকুজ্জে পরিবারের অনেক নুন খেয়েছে তার পরিবার। আজ প্রাণ থাকতে তাদেরই এক সন্তানকে বেঘরে মরতে দেবে রাখহরি? তার রক্তে ঘুমিয়ে থাকা ভয় ডরহীন আধা ডাকাতটি যেন হঠাৎই ঘুম থেকে জেগে উঠে রক্তচক্ষু মেলে চাইল চারিদিকে। পিঠের দিকে গুঁজে রাখা আধহাতি তলোয়ারটা হাতড়ে হাতড়ে বার করে সেই অন্ধকারের রাক্ষসটার পায়ে বসিয়ে দিল রাখহরি সাধুকা। প্রথমে তলোয়ারটা অনেকটাই গুঁজে দিতে পেরেছিল বটে রাখহরি, কিন্তু তারপরই তাকে এক লাথিতে 10 হাত দূরে ফেলে দেয় সেই পিশাচিটা। তাতে তার অমানসিক জোরটা টের পায় রাখহরি। তার গুরুদেব তাকে শিখিয়েছিলেন যে মারামারির সময় কখনো মাথা গরম করতে নেই। এতদিন বাদে বোধহয় গুরুর শিক্ষাটা কাজে দিল তার। উড়ে গিয়ে মাটিতে পড়তেই কিছুটা গড়িয়ে যায় রাখহরি। তারপর দ্রুত উঠে একটা ঝোপের আড়ালে চলে যায় সে। সেখানে বসে দম নিচ্ছে সে, ঠিক তখনই একটা মোটা মোটা নখওয়ালা থাবা দিয়ে কি যেন তার গলাটা চেপে ধরে পেছন থেকে। আতঙ্কের থেকেও বেশি অবাক হয়ে গিয়েছিল রাখহরি। এ আবার কার হাত? তবে কিনা 14 বছর ধরে জামাল উদ্দিন ওস্তাদের কাছে মিছেই দেহবন্ধন আর নানান শারীরিক কসরত শেখেনি সে এককালে। এক ঝটকায় সেই অমানসিক থাবা থেকে নিজেকে মুক্ত করে পাশের ঝোপে ঝাঁপ দেয় রাখহরি। যে থাবা দুটো রাখহরির গলা টিপে ধরেছিল সে হাত দুটো থমকে যায় একটু। তারপর এক পা করে ইতিউতি হাওয়ার গন্ধ শুঁকতে থাকে সে হাত দুটোর মালিক, যেন বোঝার চেষ্টা করে যে রাখহরি ঠিক কোথায় আছে। ধীরে ধীরে নিচু হয়ে একটা ঢিল কুড়িয়ে নেয় রাখহরি। তারপর সেটা ছুঁড়ে দেয় দূরের একটা ঝোপের দিকে। উদ্দেশ্য ছিল যে পিশাচিটার দৃষ্টি ওই দিকে ঘুরিয়ে দিলে সে যদি এক দৌড়ে নিতাইয়ের শরীরটা টেনে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। মানে যতক্ষণ এই অসম লড়াইয়ে সে বেঁচে থাকতে পারে ততক্ষণই তার জিত। ভোর হতে আরও ঘন্টা 2-2.5। প্রথম দিকে রাখহরির মতলবটা খেটেও গিয়েছিল বটে। ঢিলটা অনেক দূরেই তাক করে ফেলেছিল রাখহরি। পিশাচটা দৌড়েও গিয়েছিল সেই দিকে। মুশকিলটা হলো যখন নিতাইয়ের শরীরটা টেনে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই অস্বাভাবিক দ্রুততায় ঝড়ের মতো সেই বাঁশ বন তছনছ করে তার সামনে এসে দাঁড়ালো সেই দানব। ধীরে ধীরে নিতাইয়ের অচৈতন্য নিথর শরীরটা মাটিতে শুইয়ে ফেলে পিছনের দিকে হেঁটে যাচ্ছিল রাখহরি। মাথার বোধ বুদ্ধি গুলিয়ে যাচ্ছিল তার, দরদর করে ঘামছিল সে।
তার মাথার ভেতরটা শূন্য হয়ে গিয়েছিল এতক্ষণে। জীবনে এত বিভৎস আর ভয়াবহ অভিজ্ঞতা হয়নি তার। তাকে তাকে কেটে নিয়ে আনলো সেই বাঁশবনের দিকে, আর আনলোই যদি তো মারল না কেন? আর পরে তার গলাটা আঁকড়েই বা ধরল কে? তার সামনে এখন কে, আর তখনই বা কে ছিল? নরক থেকে উঠে আসা সাক্ষাৎ কাল পিশাচটা তখন এক পা করে তার দিকে এগিয়ে আসছিল। তার মুখের রক্তের ফেনা উড়ে যাচ্ছিল আশেপাশের বাতাসে। সেই অমানুষিক ভয়াল বিভৎসতার সামনে এতক্ষণ ধরে জমিয়ে রাখা যাবতীয় সাহস একেবারেই উড়ে গেল রাখহরির। তবু তার মধ্যেই সামনে দাঁড়িয়ে থাকা নরকের জীবটিকে চিনে নিতে অসুবিধা হলো না তার। নিজেরই দু চোখকে বিশ্বাস হচ্ছিল না। তাহলে সে যা ভেবেছিল সত্যিই তাই? অসহায় আতঙ্কে পালাতে গিয়েও পালাতে পারে না রাখহরি, উল্টে পড়ে যায় মাঠের ওপর। স্থিরভাবে সে দেখে যে ধীরে ধীরে এসে তার উপর দুদিকে দুই পা মিলে দাঁড়ায় সেই পিশাচ। উগ্র রক্ত মাংসের গন্ধে আর ভয়ে বমি উঠে আসে রাখহরির। রাখহরি ঈশ্বরের নাম জপছিল, তার মধ্যেই পিশাচটা তার বড় হাত দুটো নামিয়ে আনলো রাখহরির কণ্ঠার উপর। নারকীয় দুটো বড় বড় বাঁকানো নখ সবে নেমে এসেছে গলা বরাবর। চোখের সামনে তার ভয়াবহ মৃত্যু নেমে আসতে দেখে প্রায় অজ্ঞান রাখহরি। এমন সময় মনে হলো পিছন থেকে কে যেন মাথাটা টেনে ধরল সেই পিশাচের। আর তারপরেই শুধু একটা জিনিসই দেখতে পেল রাখহরি। একটু ওপর থেকে একটা বড় রামদা নেমে এলো দনুর কণ্ঠে। ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল দনু পিশাচের, আর নিতে পারল না রাখহরি স্নায়ু। শুধু অজ্ঞান হতে হতে দু চোখ বুজে আসার আগে সে দেখল যে তার এক পাশে তখনও পড়ে আছে ধরফর করতে থাকা দনুর লাশ। আর বাঁ হাতে সেই কাটা মাথাটা ধরে ডান হাতে রক্ত চুইয়ে পড়া রামদাটা টানতে টানতে মন্দিরের দিকে হেঁটে যাচ্ছে মুখুজ্জে বাড়ির নতুন বউ শাম্ভবী। কিন্তু অজ্ঞান হতে হতেও একটা জিনিস দেখে স্তম্ভিত হয়ে যায় রাখহরি। প্রথম থেকেই যে খটকাটা তার মাথায় ঘোরাফেরা করছিল, এক মুহূর্তে যেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তার কাছে। প্রথমে সেই পুকুর পাড়ে নিতাইয়ের টর্চের এক ঝলক আলোয় জলপায়ের ছাপ দেখাই স্তক, এটাই তার মাথায় আটকে ছিল। কিন্তু তখন সেটা বোঝেনি সে। বুঝল এখন তার চোখের সামনে একের পর এক পা ফেলে মোড়া ভৈরবীর মাঠ পেরিয়ে যাচ্ছে শামু ওরফে শাম্ভবী। আর সেই পায়ের ছাপের মধ্যে ডান পায়ের বুড়ো আঙুলের ছাপের কোনো চিহ্ন নেই। তার জায়গায় শুধু রক্তের দাগ। চোখ বুঝল রাখহরি। ঠান্দিদির কথা মনে পড়ে গেল তার। কালীগিরি তান্ত্রিক বলে গিয়েছিলেন যে মায়ের যদি ইচ্ছে হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। সেই কথাই খেটে গেল আজ। কালদিঘির খোঁড়া ভৈরবী আজ নিজের পুজোর নৈবেদ্য নিজেই জোগাড় করে নিয়েছেন। শামুর ডান পায়ের আঙুল কি প্রথম থেকেই ছিল না, নাকি তারই তলোয়ারের ঘায়ে আজ খোয়া গেল সেটা? সেটা মাথায় ঢোকার আগেই অজ্ঞান হয়ে পড়ে যায় এককালের দোর্দণ্ড প্রতাপ ডাকাত রামাই সাধুখার উত্তরাধিকারী রাখহরি সাধুখা।